আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার শেষ হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তারা কার্যালয়ে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেন। প্রার্থিতা প্রত্যাহারের মধ্যে রয়েছেন ঢাকা ১৭ আসনের ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ঢাকা ১৬ আসনের আহসানুল্লাহ, ঢাকা ১০ আসনের আহমদ আলী, ঢাকা ৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন সহ ১৮ জন প্রার্থী। জোটের প্রার্থী থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তারা। বিভিন্ন আসনে জোটের সমর্থনে প্রার্থীরা প্রত্যাহার করেছেন জামায়াত ও এনসিপির প্রার্থিতা। তবে বিএনপির বিরোধী প্রার্থীদের অনেকেই প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন বলে জানা যাচ্ছে। এদিকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডিশ রাষ্ট্রদূত। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নির্বাচন ঘিরে ভুল তথ্য ও অপতথ্য কিভাবে মোকাবেলা করা হচ্ছে তা জানতে চেয়েছে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত। আর বিএনপির অভিযোগে জামাত, এনসিপি সহ ৪ রাজনৈতিক দলকে সতর্ক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন উপলক্ষে পোস্টাল ভোট বিটি অ্যাপ ভোট দান কার্যক্রমে সমাপনী অনুষ্ঠানে সিইসি বলেন, পোস্টাল ব্যালট নিয়ে নানামুখী শঙ্কা রয়েছে। এই শঙ্কাগুলো মোকাবেলা করা আসন্ন নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ। এই আইন নিয়ে আমি শঙ্কা একদম প্রথম থেকেই প্রকাশ করে আসতেছিলাম যে ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ ফর আস, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলাটা হবে আমাদের জন্য একটা বড় ধরনের একটা সমস্যা হতে পারে। এরকম একটা আমি কিন্তু প্রথম থেকে গোড়া থেকে বলে আসছিলাম। পোস্টাল ডিপার্টমেন্টের ১২২ রকমের আইন কানুন। আমাদের দেশে পোস্টাল সিস্টেম একরকম, এক এক দেশে পোস্টাল সিস্টেম এক এক রকম। এত কিছুকে অ্যাকচুয়ালি রিকনসাইল করা ইটস এ রিয়েল চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের টিম কাজ করে যাচ্ছে। এটা সাকসেসফুলি করতে পারি, সেটা আপনারা একটু আমাদের সহযোগিতা করবেন। জামাত জোটের প্রার্থীকে সমর্থন নিয়ে দলীয় সিদ্ধান্তে ঝালকাঠি ১ আসন থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ডক্টর মাহমুদা মিতু। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি কথা জানান। ঠাকুরগাঁও ২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জুলফিকার মর্তুজা তুলা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জেলার রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সুনামগঞ্জ ১ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন দলটির জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ। তবে আসনটি ১০ দলীয় নির্বাচনী জোটের শরিক বাংলাদেশের নেজামী ইসলাম পার্টিকে ছেড়ে দেয়ায় জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা তাকে কার্যালয়ে তালাবদ্ধ করে রাখে। মৌলভীবাজার ৩ আসনে ১০ দলীয় ঐক্যের পক্ষ থেকে খেলাফত মজলিসের মাওলানা আহমদ বিল্লালকে একক প্রার্থী হিসেবে সমর্থন জানানো হয়েছে। জোটগত এই সিদ্ধান্তের ফলে জামাত মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নানের অনুসারীরা তার বাড়িতে ভিড় করতে শুরু করে। দিনাজপুরে ৬টি আসন থেকে জামায়াতের একজন সহ ৫ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে সারা দেশ ২০,০০০ কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা রয়েছে বিএনপির। মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানীতে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলে এসব কথা বলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সবুজ দেশ গড়তে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা সহ বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে গুলশান বনানী সোসাইটি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি আগামী নির্বাচনে বিএনপির ভাবনার কথা তুলে ধরেন। ঢাকার চারপাশের নদীগুলোকে রক্ষা করতে না পারলে আগামী ১৫ থেকে ২০ বছরের মাথায় নগরবাসী ভয়াবহ পানি সংকটে পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। মেঘনার দুপাশে আপনারা যদি খেয়াল করে দেখেন, মেঘনা নদীর দুপাশেও বহুত মিল ইন্ডাস্ট্রি হচ্ছে এবং বাসা বাড়ির বিভিন্ন সুয়েজ লাইন যারা ওখানে বসবাস করছে গিয়ে নদীতে পড়ছে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি হয়তো বা ১৫ থেকে ২০ বছর এর মধ্যে যদি আমরা এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস না করি, তাহলে ১৫ থেকে ২০ বছর পরে ঢাকা শহরে মানুষ পানি খেতে বোধহয় পারবে না। ব্যবহার তো বাদই দিলাম, পানি খাওয়া মুশকিল হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে চায় দাবি করে তারেক রহমান
কর্মমুখী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া প্রাথমিক স্কুলে ইংরেজির পাশাপাশি অন্য ভাষা শিক্ষাও বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে বিএনপির। আমাদের ছেলেমেয়েদের মধ্যে থেকে প্রফেশনাল ফুটবলার হতে পারে, প্রফেশনাল ক্রিকেটার হতে পারে, প্রফেশনাল বাস্কেটবল প্লেয়ার হতে পারে, কেন হতে পারবে না? অন্য দেশের বাচ্চারা হতে পারলে কেন আমাদের দেশের বাচ্চারা হতে পারবে না? আমাদের দেশের বাচ্চাদের মধ্যে একটা ভালো আর্টিস্ট তৈরি হতে পারে। আমরা যেটা করতে চাইছি, এডুকেশন সিস্টেমটাকে আমরা একটু রিঅর্গানাইজ করতে চাইছি। কেমন সেটা সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরি। আমরা যেটা চিন্তা ভাবনা করছি যে আমরা বাচ্চাদেরকে, বাংলা তো আছে, বাংলার পাশে আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজটার উপরে একটু জোর দিতে চাচ্ছি। এদিকে মঙ্গলবার বিকেলে ঢাকা 17 নির্বাচনী আসনের অধীনে মহাখালী টিএনটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করে কড়াইল এলাকাবাসী। দোয়াপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নেতারা বলছেন এখন পর্যন্ত যা সংস্কার হয়েছে তা মেনে নিয়েছে তাদের দল। তবে বিএনপি যে সংস্কারগুলোতে না বলেছে সেগুলো গণভোটে যুক্ত করে বেইমানি করা হয়েছে বলে মত তাদের। সংসদ নির্বাচনে একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে বলে অভিযোগ তাদের। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরাফাত ইসলামের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ যখন নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে তখন ধর্ম নিয়ে অন্য রাজনৈতিক দল অপরাজনীতি করছে। সংস্কার যেটুকু হয়েছে, যেখানে একমত হয়েছি সমস্ত রাজনৈতিক দলগুলো, অবশ্যই সেটা আমাদের আছে, না নাই, কিন্তু তোমরা কারসাজি করেছো, তোমরা কিছুটা বেইমানি করেছো। আমার বলতে কোনো দ্বিধা নেই, যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছ, তারপরে আমরা কিন্তু মেনে নিয়েছি। সভায় বক্তারা বলেন, বর্তমানে ছাত্রদের সরকার ক্ষমতায় থাকলেও সব দোষ চাপানো হচ্ছে বিএনপির উপর। দুটি রাজনৈতিক দল, একটি দল বড়, আরেকটি দল তাদের বাচ্চা, বাচ্চাদের সব সিট পেতে হবে এবং এই ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেছে তারা, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। আমরা আজকে অনেকে উন্নয়নের কথা বলি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বক্তব্য ছিল উৎপাদনের রাজনীতি। সেই উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের কর্মসংস্থান হবে। যে সত্যি যদি আমরা শহীদ জিয়াকে ভালোবাসি, তাহলে আমাদের উচিত হবে তার জন্য শুধু দোয়া করা না, তার প্রত্যেকটা কাজ অনুধাবন করে নিজেদেরকে সেরকম করে গড়ে তোলা। এদিকে রাজধানীর একটি হোটেলে দলের সামাজিক নীতিমালার কর্মপরিকল্পনা বিষয়ে কূটনীতিকদের সাথে মতবিনিময় করে বিএনপি। এতে দলের পক্ষ থেকে তুলে ধরা হয় পরিকল্পনার কথা। These policies will enable the largest section of our people to participate in the economic development process. With the concept of economic democratization, the economy will be inclusive, participatory and broad. ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা এতে যোগ দেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী বদ্ধপরিকর জানিয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি। ক্ষমতায় গেলে দল, মত ও ধর্মবর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করবে জামাত। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সুশাসন নিশ্চিতের অঙ্গীকার দলটির। নূর হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী পলিসি সামিট আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে দলটি ক্ষমতায় গেলে কেমন হবে বাংলাদেশ তার রূপরেখা তুলে ধরা হয়। অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের কূটনীতিক, জাতিসংঘ, ইউএনডিপি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। প্রথমবারের মতো এই অনুষ্ঠানে প্রকাশ্যে অংশগ্রহণ করে জামায়াতের মহিলা বিভাগের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন বিভিন্ন বিষয়ে নারী অধিকার নিয়ে কাজ করা বিশেষজ্ঞগণ। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দীর্ঘ লুটপাটে ধ্বংসস্তূপে পরিণত বাংলাদেশকে সমৃদ্ধ জনপদে পরিণত করবে জামাত। দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, গুম
সব কিছু নির্মূল হবে। কিন্তু বিচার যদি বিচারের জায়গায় না থাকে তাহলে কোনো কিছুরই কোনো সমাধান করা সম্ভব নয়। সবার জন্য বিচার, সুবিচার এবং সকলের জন্য সমান বিচার, এটাই নিশ্চিত করতে হবে। এখানে কোনো ইম্পিউনিটি বলে কোনো কথা নাই, ইমিউনিটি বলেও কোনো কথা নাই। এখানে জাস্টিসকে জাস্টিসের জায়গায় নিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি রাষ্ট্রের এই দুইটা বিষয়ে যদি আমরা গুরুত্ব দিয়ে এখান থেকে শুরু করতে পারি, বাকি সকল বিষয় আমাদের অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ। দেশে এখনও ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে উল্লেখ করে তরুণদের লড়াই অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। তোমরা একটা স্বৈরাচার এই দেশ থেকে তাড়িয়েছ, কিন্তু স্বৈর মানসিকতা এই দেশ থেকে এখনো যায়নি। এটাকে নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আর আমরাও তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো, পিছে নয়, একেবারে সাথে এবং পাশে। দিনব্যাপী এই সামিটে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান ও সামাজিক ন্যায় বিচার সহ গুরুত্বপূর্ণ খাতগুলো নিয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। স্বাস্থ্য খাতে জিডিপির বরাদ্দ 6 থেকে 8% করা, দরিদ্র কৃষকদের সুদবিহীন ঋণ প্রদান, শিক্ষিত বেকারদের ঋণ দেয়া সহ বিভিন্ন খাতে নীতি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। ক্ষমতায় গেলে এসব বাস্তবায়ন করবে দলটি। অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা ও সুশাসনে দেশকে ঢেলে সাজানোর পরিকল্পনা দলটির। নূর হোসেনের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে আয়োজিত পলিসি সামিট 2026 থেকে আগামী বাংলাদেশের রূপরেখা তুলে ধরে জামায়াতে ইসলামী। অনুষ্ঠান থেকে বিভিন্ন খাতে দলটির অগ্রাধিকার তুলে ধরা হয়। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের পাশাপাশি ভ্যাট কমানোর প্রতিশ্রুতি জামায়াতের। কৃষকদের সুদবিহীন ঋণের নিশ্চয়তা দেয় দলটি। শিক্ষা খাতকে ঢেলে সাজানোর পরিকল্পনায় দেশে সর্ববৃহৎ মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সরকারি অর্থে উচ্চশিক্ষা, বেকার, গ্র্যাজুয়েট ও দরিদ্র শিক্ষার্থীদের সুদবিহীন ঋণের প্রতিশ্রুতি দেওয়া হয়। দেশের 64 জেলায় 64টি বিশেষায়িত হাসপাতাল, শিশু ও বৃদ্ধদের ফ্রি চিকিৎসা সেবা নিশ্চিত করে স্বাস্থ্য খাতে পরিবর্তনের অঙ্গীকার জামায়াতের। তরুণদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের পাশাপাশি দেশব্যাপী উদ্যোক্তা তৈরির প্রতিশ্রুতি দলটির। তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে $5 বিলিয়ন রপ্তানি আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জামায়াতে ইসলামী। 5 বছরে রেমিটেন্স আয় 3 গুণ বাড়ানোর পরিকল্পনা দলটির। পাশাপাশি বিদেশে অবদান রাখা বাংলাদেশিদের দেশ গড়ার কাজে লাগাতে চায় জামায়াতে ইসলামী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাবের ডিএডি আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন হয়েছে। কুমিল্লায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এদিকে হামলার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখনও মামলা হয়নি, ধরা পড়েনি কেউ। মঙ্গলবার রাতে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের অলিপুর ভূঁইয়াবাড়ি ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় আব্দুল মোতালেবকে। বিজেপি সদস্য হিসেবে কর্মজীবন শুরু করলেও গত 2 বছর ধরে তিনি ডেপুটেশনের র্যাবে কর্মরত ছিলেন। হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্বজনরা। গত 19 জানুয়ারি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযানে গেলে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাবের ডিএডি আব্দুল মোতালেব। আহত হন আরও 3 জন। ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বড় ধরনের অভিযান পরিচালনা ও র্যাব সদস্যদের মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতার ও নেপথ্যের কুশীলবদেরও আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠক। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিভিন্ন তথ্য তুলে ধরেন সাংবাদিকদের কাছে। এটা কি ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ নামে ডিএমপি দুইটা হবে কিনা, বা এছাড়াও আগে যেটা মডেল ছিল যে গুলশান একটা ইটসেলফি একটা সার্কেল ফ্রেমটাকে ধরে মানে 3-4টা ভাগে করে, মানে মূল কাজটা হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে হোক
বেটার করাটা এই গভর্নমেন্টের লক্ষ্য। বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের উপর জোর দেন। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ঘটনায় সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন্ড অপারেশন পরিচালনা এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে, যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, যারা নির্বাচন হবে না বলছে তারা গণতন্ত্র বিরোধী বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন হবে না এরকম কথা যারা বলছে তাদেরকেই আপনাদের জিজ্ঞেস করতে হবে যে তারা কোন গ্রাউন্ডে কোন লজিকের ভিত্তিতে নির্বাচন হবে না বলছেন। তারা যদি কোনো গ্রাউন্ড এবং লজিক আপনাদের কাছে স্পষ্ট না করতে পারে কারণ যে এটা তাদের আসলে মস্তিষ্ক প্রসূত কল্পনা অথবা তারা এক ধরনের প্রপাগান্ডা পায়। বৈঠকে অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত প্রায় 22,000 ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসাতে বিশেষ বরাদ্দ সহ মোট 11টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকার মিরপুরের 60 ফিট এলাকায় স্থানীয় বিএনপি ও জামাত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে অন্তত 16 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে কয়েকজন নারী পীরেরবাগ মুম্বাই রোডের একটি বাসায় গণভোটের প্রচার করতে যায়। সেখানে আপত্তি জানায় ওই বাড়ির বাসিন্দারা। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে 4 নারীকে আটকে রাখে। আটকে থাকা নারীরা জামায়াতের কর্মীর দাবি করে তাদেরকে উদ্ধার করতে এলে ছাত্র শিবিরের নেতাকর্মীদের সাথে স্থানীয় বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনার জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে। ঘটনাস্থলে পুলিশের কাছে বিষয়টি জানতে চাইলে তারা তথ্য দিতে রাজি হয়নি। এলাকার সবাই তাদেরকে ঘিরা ফেলাইছে, তখন তারা বাঁচার জন্য মসজিদের মধ্যে দৌড়ায় ঢুকছে। তারা অন্য এলাকার থেকে এসে এই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। বিএনপির কবির, বিএনপির নেতা মিলন সরাসরি এখানে লিড দিয়েছেন এবং তাদের এখানে লাঠি সোটা সহ অস্ত্র সহ দেশীয় সবগুলো তারা এখানে ছিল, অর্থাৎ বিএনপি পরিকল্পিতভাবে কাজগুলো করছে। স্পেশালি এখানে কয়েকজন আছেন যারা জুলাই আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। এমন একজন আছেন যিনি জুলাই আন্দোলনে গুলি খেয়েছেন, তার বুকে এখনও গুলি আছে একটা। এরকম সহ অসংখ্য তরুণরা যখন সেখানে প্রতিবাদ জানায়, এই প্রতিবাদ জানানোর প্রেক্ষিতে সেখানে বিএনপি সন্ত্রাসীরা তাদের উপরে হামলা চালায়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।